একেবারে উত্তরবঙ্গ কোচবিহারের সঙ্গে বাংলাদেশের সব থেকে বেশি সীমান্ত 550 কিলোমিটারেরও বেশি সীমান্ত শেয়ার করে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কোচবিহারের উত্তরে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, আর দক্ষিণ দিকে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের একেবারে রংপুর ঘেঁষা জেলা হচ্ছে এই কোচবিহার। এখানে স্বাভাবিকভাবেই সীমান্তে তাই যথেষ্ট তৎপরতা থাকবে। আমার সঙ্গে সরাসরি রয়েছে মনসুর হাবিবুল্লাহ। মনসুর, এই মুহূর্তে কোচবিহার সীমান্তে কতটা তৎপরতা বা নিরাপত্তা ঠিক কতটা কড়াকড়ি তোমার নজরে এসেছে? হ্যাঁ, নতুন সরকার ক্ষমতা আসার পরে যখন ঘোষণা করেছে ৪৫ দিনের মধ্যেই সীমান্তের যে জমি তা বিএসএফ কে হস্তান্তর করা হবে, তারপরে কিন্তু তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যেই কোচবিহারের জেলা শাসকের নেতৃত্বে জেলা স্তরে মিটিং হয়েছে। সেই মিটিং এ কোচবিহার জেলায় অন্তর্গত বিএসএফ এর ৩খানা সেক্টর রয়েছে। কোচবিহার সেক্টর, ফালাকাটা সেক্টর অর্থাৎ গোপালপুর সেক্টর এবং জলপাইগুড়ি সেক্টর। এই ৩টা সেক্টরের বিএসএফ এর কোম্পানি মতলব ব্যাটালিয়ন গুলো কিন্তু কুচবিহারে জেলার অন্তর্গত রয়েছে। ৩টি সেক্টরই যে ব্যাটালিয়ন স্তরের শীর্ষ কমান্ডার অর্থাৎ সিওরা কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং তাদের নিয়ে এবং জেলা পরিষদের পক্ষ থেকে যেহেতু জমি অধিগ্রহণ করা হবে সেহেতু এডিএম জেলা পরিষদ এবং যে বাকি সব জেলার শীর্ষ আধিকারিকদের নিয়ে জেলা স্তরে কিন্তু ডিএম এর নেতৃত্বে মিটিং হয়েছে। যে ডিএম অফিসে মিটিং এর পরে কিন্তু সাব ডিভিশন স্তরেই আবার মিটিং শুরু হয়েছে। দিনহাটা সাব ডিভিশন স্তরে মিটিং এ দেখা গেল দিনহাটা সাব ডিভিশন স্তরে কুচবিহার সেক্টরের যে ব্যাটালিয়ন গুলো রয়েছে, ৩ নম্বর ব্যাটালিয়ন, ১৩৮ নম্বর ব্যাটালিয়ন সহ বিভিন্ন যে ব্যাটালিয়ন রয়েছে সেই ব্যাটালিয়নের শীর্ষ কমান্ডাররা রয়েছিলেন এবং জেলা স্তর থেকে এডিএম স্তরের প্রতিনিধিরা সেই বৈঠকে উপস্থিত থাকেন। এবার জেলা স্তর মহকুমা স্তরের পরে এবার কিন্তু বিএলআর স্তরের মিটিং একাধিক জায়গায় হয়ে গেছে। যেমন আমরা শুনতে পাচ্ছি মেখলিগঞ্জ সীমা বা মেখলিগঞ্জ ব্লকে বিএলআর এর সাথে স্থানীয় যে বিএসএফ প্রশাসন তাদের সাথে কথা বলেছি। আমি এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে একদম নবান্ন থেকে শুরু করে জেলা থেকে মহকুমা থেকে বিএলআর অফিস যারা এই জমিটা ক্রয় করবেন সাধারণ মানুষের কাছ থেকে, এই কোচবিহার জেলায় সেই ৩টা স্তরের মিটিং কিন্তু সম্পূর্ণ। এইবার পার্চেজিং এর কাজ শুরু হবে। এবার এই পার্চেজিং এর কাজ শুরু পার্চেজিং এর কাজ শুরু হওয়ার জন্য যে বিষয়গুলি রয়েছে আমি বুঝিয়ে বলি যে কাটাতার সীমানা যেখানে আনফেন্সড এরিয়া রয়েছে সেখানকার জমি পারচেজ করবে সরকার। এবার এই বেশিরভাগ অনেকগুলো জমি রয়েছে খাস জমি, যেগুলো পারচেজ করার প্রয়োজন নেই, সরাসরি হস্তান্তর করা হবে সরকারের খাতা থেকে বিএসএফ এর দপ্তরে। আর কিছু জমি যেগুলো ব্যক্তি মালিকানাধীন রয়েছে সেই জমিগুলি পারচেজ করা হবে। এবার আমরা তখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু অনেকেই খুশি যে তারা জমি দিবেন এবং তার ফলে কিন্তু তারা খুশি। অনেকেই এর আগে সরকারকে জমি দিয়ে রেখেছিলেন, তারা সেই দাম পাননি। তারা মনে করছেন এবার যদি সরকার জমি হস্তান্তর করে তারা প্রকৃত জমির দাম পাবেন। এবং বিএসএফ কর্তাদের সঙ্গে কথা বলতে গিয়ে যারা আমরা জানতে পেরেছি অনেক জমির মালিককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কাদেরকে টাকা দেওয়া হবে সেটা কিন্তু চিহ্নিত করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং এই জমি কেনা বেচায় যাতে কোনো দালাল চক্রের কাজ না করে, যারা প্রকৃত উপভোক্তা তারাই যাতে এই জমির দাম পায় সে নিয়েও কিন্তু সতর্ক রয়েছে প্রশাসন। মনসুর, আরো একটা বিষয় তুমি অবশ্যই জানবে, কোচবিহারে কিন্তু ছিটমহল সমস্যা একটা ভীষণ বড় সমস্যা। সেই জায়গাটা ঠিক কি কতটা সমাধান হবে এই ফেন্সিং এর ফলে? আর চ্যাংড়াবান্ধা স্থলবন্দর, যদি এই বিষয়টা একটু বুঝিয়ে বলো। আমি বলে রাখি ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওই তৎকালীন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বৈঠকের মধ্যে কিন্তু ছিটমহল সমস্যার সমাধান অলরেডি হয়ে গেছে। এবং ছিটমহলের বাসিন্দারা যারা ভারতের যে ভূখণ্ড বাংলাদেশের মধ্যে ছিল তা বাংলাদেশের অন্তর্গত হয়ে যায় এবং বাংলাদেশের যে জমি ছিল সেটা ভারতের অন্তর্গত হয়ে যায়, যার ফলে ছিটমহল যে সমস্যা সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। কিন্তু যে সমস্যাটা এখন পর্যন্ত রয়ে গেছে সেটা হচ্ছে মেখলিগঞ্জ অর্থাৎ ৩ বিঘা করিডোর দিয়ে যে যাতায়াতের সমস্যা এবং চাংড়াবান্ধা সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় কাটাতারবিহীন এলাকা। এর প্রধান কারণ কিন্তু কাটাতারবিহীন হওয়ার প্রধান কারণ হচ্ছে তিস্তা নদী। কেন তিস্তা নদী? এই এলাকা দিয়েই তিস্তা নদী কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। আর তিস্তা নদী প্রচন্ড তার গতিপথ বদল করে, আর গতিপথ বদল করার জন্য কিন্তু নদী ভাঙন হয়, যার ফলে এই আন্তর্জাতিক সীমানা বরাবর তিস্তা নদীর গতিপথ বদলের কারণে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া কার্যত অনেক জায়গায় অসম্ভব রয়েছে। সেই সব জায়গায় কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়ার বদলে নতুন কোনো তথ্য মানে প্রযুক্তি নিয়ে আসা যায় কিনা তা কিন্তু কেন্দ্র সরকারের শীর্ষ মহল থেকে চিন্তা ভাবনা চলছে এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। আর এই নদীর চরগুলি রয়েছে সেই চরগুলিতেই কিন্তু অনুপ্রবেশের মুক্তাঞ্চল বলা যেতে পারে, চোরাচালানকারীদের মুক্তাঞ্চল বলা যেতে পারে। আমরা এসআইআর পর্ব থেকে শুরু করে আমরা যখনই দেখেছি এই তিস্তা নদী সংলগ্ন মেখলিগঞ্জের যে চর এলাকা রয়েছে, উন্মুক্ত সীমানা রয়েছে, সেটাই কিন্তু সবচেয়ে ভালনারেবল অবস্থায় রয়েছে কুচবিহার জেলার মধ্যে থেকে।
মনসুর, আরও একটা বিষয় দেখো, কোচবিহার কিন্তু বাংলাদেশের একেবারে গা ঘেঁষে একটা জেলা। আমরা জানি যে লালমনিরহাট, পঞ্চগড়, এই সমস্ত কোচবিহারের যে সীমান্ত বাংলাদেশের একেবারে গা ঘেঁষে, এই জায়গাগুলোতে কি আলাদা করে কোনো নজরদারি ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, আমি কিছু পরিবর্তন বিশ্লেষণ করছি। আমি যদি কাঁটাতারের বেড়ার পরিবর্তনের গল্প বলি, হুম তাহলে খুব হুম হুম 2000 সাল নাগাদ কোচবিহারে কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়। সেই সময় কিন্তু যে কাঁটাতারের বেড়াগুলি দেওয়া হয়েছিল, সেগুলি কোনো দুর্বল প্রকৃতির এবং সেগুলি উচ্চতা অনেক ছোট ছোট ছিল। যার ফলে অনায়াসেই যারা পাচারকারীরা রয়েছেন বা অনুপ্রবেশকারীরা সেই কাঁটাতারের বেড়া ভেদ করার পদ্ধতি কিন্তু বের করে নিয়েছিলেন। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবো, মই লাগিয়ে সহজেই মানুষ পারাপার করছে, বা বাঁশের মধ্যে দিয়ে গরু পাচারের চেষ্টা হচ্ছিল এই কাঁটাতারের বেড়া দিয়ে। এটা যখন এই যে 2000 সালে যে পুরনো কাঁটাতারগুলি, সেই কাঁটাতারগুলি দিয়ে যখন অনায়াসেই কাঁটাতারের বেড়া লাগানোর পরে কোনো লাভ হচ্ছিল না, তখন নতুন চিন্তা ভাবনা শুরু হয়। কেন্দ্রে মোদী সরকার ক্ষমতা আসার পরে বিশেষ টিম গিয়েছিল ইসরায়েলে। ইসরায়েলে যাওয়ার পরে তারপর সেখানকার কাঁটাতারের ব্যবস্থা কিন্তু দেখে এসছে। তারপরে কিন্তু যে কাঁটাতারের যে ব্যবস্থা রয়েছে, যে আমরা যে কাঁটাতারা দেখবো, সেখানে একদিকে 200 মিটার বা 50 মিটারের একটা গ্যাপের মধ্যে দুই ধারে কাঁটাতার দেওয়া হয়। সেটা পরিবর্তন করে সিঙ্গেল কাঁটাতার, কিন্তু অনেক উচ্চতার সঙ্গে যে কাঁটাতারগুলো, নতুন যে কাঁটাতারগুলো দেওয়া হচ্ছে ইসরায়েলি টেকনিক ব্যবহার করে, সেগুলো আগের যে কাঁটাতার ছিল তাদের থেকে এই যে কাঁটাতারগুলো নতুন করে যে ইসরায়েলি ঢঙের কাঁটাতারগুলো দেওয়া হচ্ছে, তার চেয়ে 4 গুণ 5 গুণ উঁচু উচ্চতার মধ্য দিয়ে কাঁটাতার দেওয়া হচ্ছে। এই ভাবে কাঁটাতার দেওয়ার কারণে এই কাঁটাতারগুলি সহজে কাটা যায় না। এই কাঁটাতারগুলো উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে যারা দুষ্কৃতী রয়েছে, চোরাচালানকারী রয়েছে, মাদক যে থ্রো করে মাদক পাচারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু সহজেই বন্ধ হতে পারে। এই অত্যাধুনিক কাঁটাতার কিন্তু এখন প্রয়োজন পড়েছে, কারণ আগের যে ছোট ছোট কাঁটাতার গুলো ছিল, সেই কাঁটাতার গুলো কিন্তু চোরাচালানকারী তারা তার টেকনিক বেরি করে ফেলেছে, কেমন করে সেই কাঁটাতার বেড়া ভেদ করে চোরাচালান করা যায় বা অনুপ্রবেশ করা যায়। সেক্ষেত্রে নতুন যে কাঁটাতার গুলো হচ্ছে, সেই কাঁটাতার গুলি কোনো অত্যাধুনিক অনেক উন্নত মডেলের এবং উচ্চতা অনেকটাই বেশি এবং অনেক শক্তিশালী ধাতু দিয়ে তৈরি, যার ফলে এগুলো দিয়ে কাঁটাতার কাটা কিন্তু খুবই কঠিন হয়ে পড়ছে। এটা কিন্তু অনেকটাই সুবিধাজনক পরিস্থিতি। আরো কিছু তথ্য আমরা যখন কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে কথা বলছিলাম বা বিএসএফ এর শীর্ষ গোয়েন্দা কর্তাদের সঙ্গে কথা বলছিলাম, খুব চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছি। আমরা ঠিকই বলেছো, কুচবিহারের লাগোয়া এখানে কিন্তু লালমনিরহাট যে রয়েছে, যে লালমনিরহাটে কিন্তু বিমানবন্দর বানিয়ে রেখেছে তৎকালীন সরকার। সেই লালমনিরহাট বিমানবন্দর কুচবিহার থেকে কিন্তু 15 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে কুড়িগ্রাম সীমান্ত রয়েছে, তারপর রংপুর সীমান্ত রয়েছে, আর পঞ্চগ্রাম লাগোয়া এলাকা, জলপাইগুড়ি সংলগ্ন কুচবিহার এলাকা পঞ্চগ্রাম সীমান্তটা পড়ছে। তো এই যে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসলেন, শপথ গ্রহণ সমাপ্ত হলো এবং শুভেন্দু অধিকারী প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বৈঠকে ঘোষণা করা হবে, বেড়া দেওয়া হবে, তখন কিন্তু বাংলাদেশ সংলগ্ন এলাকায় কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি যে আছে, বাংলাদেশ বর্ডার গার্ড, তাদের কিন্তু সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এটা কিন্তু ভারতীয় গোয়েন্দাদের নজরে বিষয়টি এসেছে। মনসুর, হঠাৎ করে বিজেপির তৎপরতা কেন বৃদ্ধি পেল? হ্যাঁ, এই যে বিজেপি তৎপরতা, আমরা তখন গোয়েন্দা কর্তাদের সঙ্গে কথা বলেছি, কথা বলার পর আমরা যেটুকু বুঝতে পেরেছি কেন এই সরকারের ঘোষিত অনুপ্রবেশকারীদের কিন্তু আর ভারতে ঠাঁই হবে না। এবার অনুপ্রবেশকারীদের কিন্তু যারা যে দেশের আছে সে দেশে ফিরতে হবে। আর সে দেশে ফেরার জন্য কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে পুরো তৎপরতা রয়েছে, এবং রাজ্য সরকার যেহেতু এখন একই ভাবে রয়েছে, অর্থাৎ কেন্দ্র বিজেপি সরকার, এখানে এই রাজ্য বিজেপি সরকার, তার যৌথ সমন্বয়ে অনেক সুবিধা হয়েছে। তার আমরা লক্ষ্য করছি যে রাজ্য পুলিশের শীর্ষকর্তারা কিন্তু সীমান্তে গিয়ে বিএসএফ দের সঙ্গে বৈঠক করছে এবং সীমান্তে গিয়ে মোডাস অপারেন্ডি বোঝার চেষ্টা করছে কিভাবে চোরাচালান হয় এবং কিভাবে এই চোরাচালান রোকা যাবে। যে পাট ক্ষেত বিএসএফ এর বারণ সত্ত্বেও যে বন্ধ করা হয়েছে, চাষ করা হতো, সেই পাট ক্ষেত গুলো ভেঙে দেওয়া হয়েছে এবং পুলিশ বাহিনী নিয়ে কিন্তু গরু যে পাচার হয় সেগুলো। একেবারে নজর থাক মনসুর, নজর থাক। আপাতত তোমাকে ধন্যবাদ এবং পরবর্তীতে আরো বিস্তারিত তথ্যের জন্য নিশ্চয়ই কথা বলবো।